সবচাইতে বড় যেটা সমস্যা সেটা হলো ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, গত 9 বছর ধরে 2015 সাল থেকে তারা জনগণের সাথে মিথ্যা তথ্য দিয়ে এসেছে। অ্যাড করাতে এটা ডাবল এন্ট্রি হয়ে গেছে, এই জন্য এটা একটা ইনফরমেশন বিভ্রাট হয়েছে। এটা কিন্তু সালমান এফ রহমান এই বক্তব্য দিয়েছে। আইএমএফ যখন বাংলাদেশ ব্যাংকে বলেছে যে তাহলে আপনারা জনগণকে কেন এই মিথ্যা তথ্য দিচ্ছে, সেই টাকার 1600 কোটি টাকা, হুইচ ইজ এ ভেরি ভেরি স্মল অ্যামাউন্ট। এখন প্রশ্নটা হচ্ছে, আমি কেন বললাম যে আগামী 3 মাস বা 6 মাস পরে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শূন্য হয়ে যাবে? কারণ রিজার্ভ, আপনাকে যেটা বললাম যে এটা রিজার্ভ বাড়ার কোনো সম্ভাবনা নাই করে আমরা মানে এই প্যানেলে আমরা আলোচনায় আসবো। তবে আমি দোয়া করি যেন আনোয়ারুল ইসলাম ভাই যেন পালিয়ে না যায়। আচ্ছা, এখন আমি আনোয়ারুল ইসলাম ভাইকে আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাচ্ছি না, আমি জাস্ট একটু সামগ্রিক ইকোনমি, আমাদের অর্থনীতি নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো যে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হতে 1 সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক বলেছে $26 বিলিয়ন তাদের কাছে আছে, এবং যেটা বাংলাদেশ ব্যাংকের একটা নিজস্ব হিসাব পদ্ধতি। কিন্তু আইএমএফ আবার বাংলাদেশ ব্যাংকের এই হিসাব পদ্ধতি মানে না। তাদের একটা BPM-6 মেথড আছে, যেখানে তারা বলে যে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক অথবা অন্যান্য দাতা সংস্থা যেটা বাজেট সহায়তা দিয়ে থাকে, ওই যে সহায়তাটা দিয়ে থাকে সেটাকে তারা বলে যে এটি আপনি ব্যবহারযোগ্য রিজার্ভ হিসেবে কনসিডার করবেন না বা করতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে হিসাবটা করে BPM-6 মেথডে, আইএমএফ এর হিসাবে এটা 6 বিলিয়নের একটা ডিফারেন্স থাকে। সেখানে বাংলাদেশ ব্যাংক বলেছে গত 1 সপ্তাহ আগে যে আমাদের হিসাবে 26 বিলিয়ন আর আইএমএফ এর হিসাবে $20 বিলিয়ন। কিন্তু আইএমএফ এর যে হিসাব $20 বিলিয়ন, এটার সাথে আবার এটাকে বলা হচ্ছে গ্রস রিজার্ভ। গ্রস রিজার্ভের পরে যে সমস্ত পাওনাগুলো বাকি থাকে, আকুর পেমেন্ট সহ যে সমস্ত পাওনাগুলো ডিউজ থাকে, সেটি আমাদের আক্ষরিক অর্থে পরিশোধ করতে হয়। এটা মাইনাস করলে যে রিজার্ভটা আসে এটাকে বলা হয় নেট রিজার্ভ। সেটা বাংলাদেশ ব্যাংক বলেছে নেট রিজার্ভ হলো $15 বিলিয়ন 1 সপ্তাহ আগে। গতকাল বা পরশু আকুর পেমেন্ট করা লাগে 2 মাস পর পর, সেখানে $2 বিলিয়ন মতো 1.5 থেকে $2 বিলিয়ন পেমেন্ট করা লাগে। 1.5 থেকে $2 বিলিয়ন পেমেন্ট করার পরে এটা কিন্তু এখন কমে 13 বিলিয়নের নিচে, মানে 13 বিলিয়নের কাছাকাছি, মানে প্লাস মাইনাসে চলে এসেছে। এটি হলো ব্যবহারযোগ্য রিজার্ভ। এটা হলো আমার বক্তব্য না, এটা বাংলাদেশ ব্যাংকের বক্তব্য। তাহলে এটা হচ্ছে ওই যে ব্যবহারযোগ্য রিজার্ভ। কিন্তু সবচাইতে বড় যেটা সমস্যা সেটা হলো ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, গত 9 বছর ধরে 2015 সাল থেকে তারা জনগণের সাথে মিথ্যা তথ্য দিয়ে এসেছে। তারা বলেছে 2015 থেকে 2024 পর্যন্ত 9 বছরে $374 বিলিয়ন আমাদের রপ্তানি আয় হয়েছে। ওয়ারাজ বাংলাদেশ ব্যাংক বলছে যে আমরা গত 9 বছরে আমি $311 বিলিয়ন পেয়েছি। তার মানে $63 বিলিয়ন কিন্তু নাই। এটা আমাদের ডক্টর ফরাসউদ্দিন, যিনি আওয়ামী বুদ্ধিজীবী হিসেবে খ্যাত, যিনি এইবার এমপি নমিনেশন চেয়েছিলেন এবং অর্থমন্ত্রী হওয়ার মানে ইচ্ছা পোষণ করেছিলেন বা করতেন, যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন, উনি কিন্তু বলেছিলেন যে আমি এমন তথ্য জানি যেটা বললে একটা বিপ্লব হয়ে যাবে এবং আই মাইট বি অ্যাসাসিনেটেড। সেটি আসলে আমি যে কথাটি এখন বলবো সেটি হলো ওটি। এটা হলো যে আইএমএফ বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংকে ইনস্পেকশন এসে বলেছে যে আপনারা তো মিথ্যা তথ্য জনগণের কাছে উপস্থাপন করছেন। এটি আবার গত 1 সপ্তাহ আগে সালমান এফ রহমান, উনি চায়না যাওয়ার আগে ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন যে সমস্ত দেশ বা যে সমস্ত ক্রেতা আমাদের কাছ থেকে গার্মেন্টস থেকে কাপড় বা শার্ট নেয়, তারা অনেক সময় কাপড় ডাইরেক্টলি পাঠিয়ে দেয়। ওই কাপড়টা যখন কেটে যখন শার্ট বানানো হয়, বোতাম লাগানো হয়, কলার লাগানো হয়, এটা যখন এক্সপোর্ট করা হয় তখন এই শার্টের প্রাইসটা অ্যাড করাতে এটা ডাবল এন্ট্রি হয়ে গেছে, এই জন্য এটা একটা ইনফরমেশন বিভ্রাট হয়েছে। এটা কিন্তু সালমান এফ রহমান এই বক্তব্য দিয়েছে। আইএমএফ যখন বাংলাদেশ ব্যাংকে বলেছে যে তাহলে আপনারা জনগণকে কেন এই মিথ্যা তথ্য দিচ্ছেন, হাসিনা আক্তার, আমাদের আনোয়ারুল ইসলাম ভাই FCMA যেহেতু, তার মানে ওনার এই বিজনেস অ্যাকাউন্ট এবং এই ফাইন্যান্সিয়াল বিষয়গুলো উনি আমাদের থেকে ভালো বুঝবেন। সেটা হলো যে কোনো একটা ব্যবসা করতে গেলে আপনার 2টা অ্যাকাউন্ট লাগে, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, এবং আরেকটি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট। যেটা বিজনেস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ডেইলি বা ডে টু ডে আপনার ইন এবং আউট হয়, আপনার খরচ এবং ইনকামগুলো ঢোকে বা ইন হচ্ছে। কিন্তু আপনি যখন কারেন্ট অ্যাকাউন্টে যখন পেমেন্ট দিবেন, কাউকে পরিশোধ করবেন, এটার ফান্ডিংটা আসে, এটা সোর্সিংটা হচ্ছে ওই আপনার যে সেভিংস অ্যাকাউন্ট।
তার মানে আপনার সেভিংস অ্যাকাউন্টের টাকাটা যায় হলো কারেন্ট অ্যাকাউন্টে, এবং কারেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট, এবং বিজনেস অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট দেন। এখন আমাদের গত 2 বছর ধরে এই যে এখন এটা সংশোধন করার পরিপ্রেক্ষিতে যে সমস্যাটা হয়েছে, ইপিবি যা তথ্য দিয়েছে, ইপিবি তথ্যর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক তার ব্যালেন্স অফ পেমেন্ট রেডি করেছে, এবং আমাদের ফরেন এক্সটার্নাল অ্যাকাউন্ট যেটা সেটা মেনটেন করে, এটাকে বলে ব্যালেন্স অফ পেমেন্ট, এবং প্রতি মাসে মাসে তারা এটা প্রকাশ করে। এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু ইপিবি যে তথ্য দিয়েছে এই তথ্যের উপরে কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টটা তারা রেডি করেছে, এবং বাংলাদেশ ব্যাংকের এই তথ্যের উপরে আমাদের এনবিআর কিন্তু তাদের স্টেটমেন্ট রেডি করেছে। এখন যখন আইএমএফ এটা ধরেছে, এবং গত 2 বছর ধরে আমাদের ওই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যেটা সেভিংস অ্যাকাউন্ট, মানে ফরেন কারেন্সি সেভিংস অ্যাকাউন্ট, এটি ছিল আসলে মাইনাস, এটি ছিল ডেফিসিট। কিন্তু গত 2 বছরে এই হিসাবের গড়মিলের কারণে এটাকে সারপ্লাস দেখানো হয়েছে, এবং গত ফেব্রুয়ারি মাসে, জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বলা হয়েছিল এই অ্যাকাউন্টে $2.20 বিলিয়ন আছে, মানে সারপ্লাস আছে। এটার অর্থ হচ্ছে যে আমরা কোথাও না কোথাও এক্সপোর্ট করেছি, এই টাকাটা আমরা পাই নাই, বাট এই টাকাটা আমরা পাবো, তার মানে এটা আমাদের টাকা, এটা আমরা পাবো। এখন এটা সংশোধন করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক গত 4 দিন বা 5 দিন আগে তারা এটা সংশোধন করে তারা ব্যালেন্স অফ পেমেন্ট দিয়েছে, এটা শেখ হাসিনা চায়না যাওয়ার আগে এটা তারা সংশোধনী দিয়েছে, এবং তারা বলেছে এই যে সেভিংস অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে এটা সারপ্লাস অ্যাকাউন্ট না, এটা ডেফিসিট অ্যাকাউন্ট, এবং এটা $9.26 বিলিয়ন ডেফিসিট। এই কারণে আপনি যাকে সোশ্যাল মিডিয়া বা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যারা গবেষণা করে, যারা রিসার্চ করে, তারা কিন্তু বলছে যে তাহলে $23 বিলিয়ন আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে $23 বিলিয়ন কেন হাওয়া হয়ে গেল। এই $23 বিলিয়নের ইফেক্টটা আলটিমেটলি আমার সেভিংস অ্যাকাউন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট $9.26 বিলিয়ন হলো ডেফিসিট, মানে মাইনাস। এটার অর্থ হচ্ছে হাসিনা আক্তার, সেটা হলো যে কোনো না কোনো দেশ, কোনো না কোনো স্টেক হোল্ডার বা কোনো না কোনো কোম্পানি আমার কাছে এই টাকাটা পাবে, আমার কাছে এই টাকাটা পাবে। কিন্তু বাংলাদেশ সরকার তো আমাদেরকে, বাংলাদেশ ব্যাংক তো আমাদেরকে বুঝিয়ে আসছে যে আমাদের $26 বিলিয়ন, আইএমএফ এর হিসাবে $20, এবং আক্ষরিক অর্থে ব্যবহারযোগ্য রিজার্ভ হলো $15, আকুর পেমেন্ট দেওয়ার পরে এখন হলো $13 বিলিয়ন। এটা কতগুলো বলেছি, কিন্তু আক্ষরিক অর্থে আপনার যে ফাইন্যান্সিয়াল যে অ্যাকাউন্টটা, এটা তো 9.26 কিন্তু মাইনাস। তার মানে আপনি যদি কোনো বিদেশি সুদ বা বিদেশি যদি, মানে আমরা যে লোনটা নিয়েছি এটা ইনস্টলমেন্ট যদি পরিশোধ করতে হয়, তাহলে আপনাকে কিন্তু সেভিংস অ্যাকাউন্ট থেকে পরিশোধ করতে হবে। তো যেহেতু সেভিংস অ্যাকাউন্টটা মাইনাস, তার মানে আমাদের এখন এনি পেমেন্ট টুয়ার্ডস আউটসাইড, সেটা এক্সপোর্ট হোক অথবা ফরেন ইন্টারেস্ট হোক, অথবা ফরেন যে লোনটা নিয়েছি আসল টাকা হোক, যেহেতু আমার সেভিংস অ্যাকাউন্টে কোনো টাকা নাই, তার মানে আমার যে বিজনেস বা কারেন্ট অ্যাকাউন্ট, এইটার সোর্সিংটা আসবে কোথা থেকে? এই টাকাটা তখন বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভের যে মূল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে এই টাকাটা সরবরাহ করতে হবে। এখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যেহেতু সরবরাহ করতে হবে, যেহেতু আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে টাকা নাই, তার মানে সেই ক্ষেত্রে আর রিজার্ভ বাড়ার কোনো বিন্দু মাত্র কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনা বা প্রধানমন্ত্রীকে এই বিষয়গুলো যারা ফাইন্যান্স নিয়ে ডিল করে বা ফাইন্যান্সের যারা স্টেক হোল্ডার বা যারা হেড, তারা এটা গোপন রেখেছিল। কিন্তু যখন শেখ হাসিনাকে বিষয়টা জানানো হয়েছে, শেখ হাসিনা তখন হন্যে হয়ে গেছে। এই কারণে আমার 24শে জুন 2024 প্রথম আলো যে পত্রিকা, সেখানে বাংলাদেশ সরকার থেকে অফিসিয়ালি ডিও লেটার দেওয়া হয়েছে চায়নাকে, যে আমাকে $7 বিলিয়ন আপনি আমাকে ঋণ সহায়তা দিন। আমি হাসিনা আক্তার আপনার মাধ্যমে আমার বিজ্ঞ আলোচক বৃন্দ এবং সবাইকে একটু বলতে চাচ্ছি যে আপনি বিদেশ থেকে কোনো ঋণ পাওয়া মানে আওয়ামী লীগ স্পেন্সাররা মনে করবে যে শেখ হাসিনা মনে হয় সবই ম্যানেজ করে ফেলবে। আপনার বিদেশি যে ঋণগুলো দেয়, এটা হলো 2 ধরনের ঋণ, একটা হচ্ছে ডেভেলপমেন্ট খাত, আর একটা হলো রেভিনিউ খাত। যেটা ডেভেলপমেন্ট খাতে আসে, আপনার পদ্মা সেতু, মেঘনা সেতু, কর্ণফুলী সেতু, সেটা কিন্তু রিজার্ভে যোগ হয় না। রিজার্ভে যোগ হয় হচ্ছে আপনাকে স্পেসিফিক যদি আপনাকে রেভিনিউ খাত অথবা বাজেট সহায়তা দেওয়া হয়, সেটা আপনার রিজার্ভ খাতে জমা হবে। সেখানে চায়না যেহেতু $7 বিলিয়ন চেয়েছিল, চায়না $7 বিলিয়ন দেয় নাই। আমরা যেটা শুনেছি, আমাদের যেটা সোর্স, সেটা হলো $1 বিলিয়ন দিয়েছে, তার মানে $16 কোটি, বাংলাদেশি টাকার 1600 কোটি টাকা, হুইচ ইজ এ ভেরি ভেরি স্মল অ্যামাউন্ট। এখন প্রশ্নটা হচ্ছে, আমি কেন বললাম যে আগামী 3 মাস বা 6 মাস পরে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শূন্য হয়ে যাবে? কারণ রিজার্ভ, আপনাকে যেটা বললাম যে এটা রিজার্ভ বাড়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আপনাকে রিজার্ভের টাকা খরচ না করে আপনি যে টাকা খরচ করতে চান, তাহলে আপনাকে সেভিংস অ্যাকাউন্টের যে 9.26, এইটাকে আপনাকে 0 বানাতে হবে। তার মানে এই টাকাটা আপনার কেউ না কেউ আমাদের কাছে পাবে। তার মানে এই টাকাটা আলটিমেটলি আপনার সরকার যেটা বলছে আমার 13 বিলিয়ন আছে,
তার মানে 13 বিলিয়ন থেকে 9.26 আক্ষরিক করতে আমার কাছে নাই, যদিও বাংলাদেশ সরকারের কাছে আছে, কিন্তু আক্ষরিক করতে আমি যদি টাকাটা পরিশোধ করে দিই তাহলে আমার 4 থেকে $4.5 বিলিয়ন।